ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি, তেহরানে ব্যাপক বোমা বর্ষণ। লেবাননেও আঘাত, অস্তিত্ব রক্ষা যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা, সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা, বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি, তৃতীয় দেশের সহায়তা নেওয়ার পরামর্শ। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে সিঙ্গাপুর। এভার কেয়ারে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। ঈদ ঘিরে তড়িঘড়ি করে তৈরি হচ্ছে বাসের কাঠামো, রাজধানীতে গড়ে উঠেছে অবৈধ ওয়ার্কশপ। অনিয়ম নিয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান, দুর্ঘটনা রোধে কঠোর হওয়ার তাগিদ। এবং নৌপথে ঈদযাত্রায় ভোগান্তি দূর করতে যুক্ত হচ্ছে নতুন ঘাট, সদরঘাটের সঙ্গে এবার লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া থেকেও। অনায়াসে ঢাকা ছাড়তে পারবেন মানুষ, আশা কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দিবাগত রাতে মুহুর্মুহু বোমা বর্ষণ করে দেশ দুটি। তেহরানের শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা গেছে। সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়। লেবাননের স্বাস্থ্য কেন্দ্রে হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আর ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা করেছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে 22 মেরিন সেনা মোতায়েন করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্ফোরণে কেঁপে উঠে আজাদি স্কয়ার, নবনিয়াদ সহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। কর্মরত মেডিকেল স্টাফরাই প্রধানত হতাহতের শিকার হন। এছাড়া দেশটির নাবাতিয়ে শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। লেবাননে ব্যাপক মাত্রার হামলার মধ্যে ইরানের মিত্র হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কিছুক্ষণ পরপর ইসরায়েল জুড়ে বেজে উঠছে সাইরেন, আর সঙ্গে সঙ্গেই বাংকারে আশ্রয় নিতে ছুটছে মানুষ। ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত 3টি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অন্তত 2200 মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা করছে। এবিসি নিউজ জানায়, ওয়াশিংটন এসব মেরিন সেনাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধ জাহাজে মোতায়েন করার কথা ভাবছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাব। রুশ জ্বালানি তেল কিনতে আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতে এমন দুর্বলতাকেই সামনে আনছেন বিশ্লেষকরা। পরিশোধনে তৃতীয় কোনো দেশের সহায়তা না পেলে পরিশোধিত রুশ তেল কেনা হতে পারে বিকল্প সমাধান। এদিকে রফতানি মন্দার কঠিন সময়ে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় থাকতে চান না শিল্প উদ্যোক্তারা। MS আরিফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় 10 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 10% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় 70% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক
এলএনজি হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না, এবং তেল আমদানি করতে গেলে একটু সময় লাগে, এলসি ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়, তো এগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি তেলের সংকট কক্সবাজার উপকূলে চরমভাবে প্রভাব ফেলেছে। নদীর ভাসমান পেট্রোল পাম্পগুলোতে ডিজেল নেই, ফলে হাজার হাজার জেলে এখন সাগরে যেতে পারছেন না। তবে এই সংকট নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন জেলা ফিশিং বোট মালিক সমিতি ও মৎস্য ব্যবসায়ীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাট উপকূল। নদীতে ভাসমান পেট্রোল পাম্প, কিন্তু গত 3 দিন ধরে এই পেট্রোল পাম্পে নেই ডিজেল, যার কারণে পলিথিন মুড়িয়ে বন্ধ করা হয়েছে পাম্পটি। তারপরও জ্বালানি তেলের অপেক্ষায় প্রহর গুনছেন মায়ের দোয়া ট্রলারের মাঝি দিদারুল আলম। সাগর যাওয়ার জন্য তো তেলের ব্রিজ আছে, দেখি তেলের ব্রিজ বন্ধ, তেল নাই। শুধু বাঁকখালী নদীর মাঝিরঘাট নয়, এই নদীর উপকূলে রয়েছে 20টির বেশি পেট্রোল পাম্প। এসব পাম্পে জ্বালানি তেলের চাহিদা পূরণ করে কক্সবাজারের মাছ ধরার কয়েক হাজার ট্রলারের। কিন্তু অনেক পাম্প বন্ধ 7 দিন ধরে, আবার কোনোটি বন্ধ 3 দিন ধরে, যার কারণে নদীর তীরে এসেও ট্রলারগুলোর জন্য মিলছে না জ্বালানি তেল। এতে নদীতে নোঙর করা রয়েছে ট্রলারের সারি। এসব ট্রলারে দুশ্চিন্তায় দিন পার করছেন হাজার হাজার জেলে। তেল যদি খুঁজ করি, ওরা তো তেল দিতে পারে না, এখানে তেল না তাহলে তেল দিব কোথায়? তেল না পাইলে কি করে যাই সাগরে? আমরা যদি না যাই আমাদের বউ বাচ্চা কি খাবে? প্রায় 1 সপ্তাহ ধরে তেল আসতেছে না, ওই জন্য যারা ট্রলার আসতেছে এদেরকে তেল দেওয়া যাচ্ছে না। তবে দ্রুত জ্বালানি তেল সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন জেলা ফিশিং বুট মালিক সমিতি ও মৎস্য ব্যবসায়ীরা। তাদের দাবি, সাগরে মাছ শিকারে যেতে না পারায় অনিশ্চয়তার মুখে পড়েছে লাখো জেলে। তেল না পেলে আমরা ট্রলার বের করার তো কোনো সাধ্য নাই, যার কারণে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে যত দ্রুত সম্ভব যেভাবে পারুক বাংলাদেশের মধ্যে তেলের জাহাজগুলো ঢুকুক। আমরা তেল পাওয়ার আশা করতেছি। মূলত হচ্ছে যদি তেল পাওয়া না যায়, জেলা পরিবারগুলো খুব অসহায় হয়ে পড়বে। কক্সবাজার উপকূলের মাছ ধরার ট্রলারের জন্য 21টি পেট্রোল পাম্পে প্রতি মাসে 10 থেকে 15 লাখ লিটার ডিজেল প্রয়োজন পড়ে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হয় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে খোঁজ খবর নেন মির্জা আব্বাসের। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রী বরাতে জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন। বিকেল 3টায় মির্জা আব্বাসের অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 6:15টায়। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার কন্ডিশনে যে ডিটারেট করতেছিল সেদিন ওই দিন ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। কালকে আমরা একটা সিটি স্ক্যান করব, যদি ভালো থাকে পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট থাকবে। বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।
এদিকে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং এনসিপি নেতা আখতার হোসেন। আশা প্রকাশ করেন দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরবেন মির্জা আব্বাস। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, আমরা তার জন্য দোয়া করি। এদিকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। গাইবান্ধার 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত হোটেল শ্রমিক আটক, চুয়াডাঙ্গায় নারীকে কুপিয়ে হত্যা। এবার ঈদযাত্রার খবর। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আত্তোজ রহমান। সরাসরি যাব তার কাছে। আত্তোজ, ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপস্থিতি চোখে পড়ার মতোই রয়েছে। যাত্রীরা সকাল থেকেই কেউ কেউ যারা টিকিট পেয়েছেন তারা নিজ নিজ ট্রেনে চলে যাচ্ছেন, আর যারা অনলাইনে টিকিট কেটে যারা আশেপাশের এলাকায় যাবেন তারা কাউন্টারে যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত যাত্রীদের চাপ খুব বেশি দেখা যায়নি কমলাপুর স্টেশনে। তবে অনলাইনে যারা টিকিট কাটছেন তাদের মধ্যে কেউ কেউ একটি অভিযোগ করেছেন যে যারা আশপাশের এলাকায় যাচ্ছেন তাদেরকে নির্দিষ্ট কাউন্টারে টিকিট নিয়ে দিয়ে অন্য একটা জায়গায় স্টেশন যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে অন্য জায়গা থেকে টিকিট দেওয়া হচ্ছে এবং কোনো ক্ষেত্রে টিকিটের টাকা দ্বিগুণ রাখা হচ্ছে। বেশ কিছু যাত্রী অভিযোগ করেছে, সেক্ষেত্রে তারা এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়া আমরা সকাল থেকে এখানে যাত্রীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা কিংবা আমরা জানতে পারিনি। তবে একটি ট্রেন সকালবেলা যেটি এসছে, যেটি মহানগর প্রভাতী, সেটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সেই ট্রেনটি ইঞ্জিন দেরিতে আসার কারণে সেই ট্রেনটি 30 থেকে 40 মিনিট দেরিতে ছাড়া হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই ট্রেনটি শুধুমাত্র, এছাড়া এখানে অন্য কোনো ট্রেন বিলম্ব হচ্ছে কিংবা শিডিউল বিপর্যয়ের মতো কোনো তথ্য আমরা পাইনি। আর একটি বিষয় হচ্ছে যে প্ল্যাটফর্ম স্টেশনের যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ব্যবস্থাপনা নিয়ে তাদের সন্তুষ্টি রয়েছে। এখানে তারা কোনো অব্যবস্থাপনা দেখেননি, সব কিছু সুশৃঙ্খলভাবে সবাই ট্রেনে উঠছেন এবং সব কিছুর জন্য কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এবং নিরাপত্তা ব্যবস্থায় এখানে আমরা যখন সকালবেলা থেকেই স্টেশনে দেখতে পাচ্ছি যে আমরা র্যাবের একটি বুথ রয়েছে, র্যাবের উপস্থিতি দেখা গেছে এবং সেখানে একটি তথ্য সহায়তা কেন্দ্রে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পেয়েছি, আনসার ভিডিপি রয়েছে। তো সব ক্ষেত্রে এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা সেটি নিয়েও তারা যাত্রীরা বেশ সন্তোষী প্রকাশ করেছেন। তবে অনলাইনে টিকিট নিয়ে যে বললাম যে অনেকেই যারা প্রযুক্তিগতভাবে একটু দুর্বল, তাদের কেউ বলেছেন যে অনলাইনে টিকিট হওয়ার কারণে তাদের যেই ফোন নাম্বার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়টি না থাকার কারণে তারা অনেকেই টিকিট কাটতে একটু ভোগান্তিতে পড়ছেন। এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। আলো ঝলমলে ঢাকা, প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে নগরী, কিন্তু বদলাচ্ছে না গণপরিবহনের জরাজীর্ণ রূপ। ফিটনেসবিহীন বাসের দৌরাত্মের মধ্যে অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে দুর্বল কাঠামো। ঈদ সামনে রেখে দ্বিগুণ বেগে চলছে এমন কর্মযোগ্য অবসরের অজুহাতে এসব বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান। আর ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। যাত্রী বোঝায় এসব আসলেই কি নিরাপদ বাহন নাকি চলমান কফিন? ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। ব্রেক কবে ফেল করবে, চাকা কবে খুলে যাবে, কোনো কিছুরই নেই নিশ্চয়তা। তবুও চলছে, কারণ বিকল্প যে নেই। যত গাড়ি চলে, লোকাল গাড়ি 80% গাড়ি ভাঙাচুরা, অবশ্যই রিস্ক হয়ে যায়, তারপরে চলতে হচ্ছে আমাদের।
কিছু করার নাই তো আমাদের ইচ্ছা মতো মন ইচ্ছা মতো চালায়। আপনি দেখতেছেন এখানে কোনো নিয়ম মানতেছে? এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিক্সা হয় কিন্তু গ্লাসের দাম তো বেশি, এই গাড়ি লোকে লাগা যায়, ওই গাড়ি লোকে লাগা যায়, লাগাই দেয়। প্রতিদিন ঘর থেকে বের হওয়া মানুষ জানেন না তারা কি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন নাকি কোনো দুর্ঘটনার খবর হয়ে ফিরবেন। এই বাসগুলো শুধুই লোহার অবকাঠামো নয়, এগুলো দুর্নীতি, অবহেলা এবং উদাসীনতার প্রতীক। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? যাত্রীদের জীবন কি কেবল ভাড়ার টিকিটই সীমাবদ্ধ? এসব আনফিট বাসের পেছনের গল্প আরও ভয়ঙ্কর। সেই উত্তর খুঁজতে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সময় সংবাদ। অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। রাজধানীর উপকণ্ঠের এই ওয়ার্কশপগুলোতে অদক্ষ কারিগরদের হাতেই তৈরি হচ্ছে বাসের বডি। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। তড়িঘড়ি করে দূরপাল্লার যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে এই বাসগুলো। কাজ শিখছি, বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, যিনি এই কাজ করবেন আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে পরে। আমি ভাই প্রথমে সত্য কথা সব বলছি, আমাদের কোনো শিক্ষিত লোক নেই। সর্বোচ্চ মেট্রিক ইন্টার পাস আছে, আমি ইন্টার পাস শিখছি আমাদের ওস্তাদ শিখা। আমরা কোনো ট্রেনিং নেই বাংলাদেশে, আপনি আমরা কোনো ট্রেনিং পাইবেন না। আপনি যে জায়গায় যান, কোনো ইঞ্জিনিয়ার কিছু নেই, পড়াশোনা করে কেউ এই কাজ করবো। বাহিরে ঝকঝকে রঙের প্রলেপ থাকলেও এসব বাসগুলোর ভেতরের গল্প বেশ আতঙ্কের। বাহিরের দেশে যেখানে বাস নির্মাণে আধুনিক প্রযুক্তি কিংবা অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহৃত হয়, সেখানে আমাদের দেশের কারিগরদের প্রধান ভরসা হাতুড়ি এবং এই ওয়েল্ডিং মেশিন। এসব বিষয় জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দায়িত্ব গ্রহণের প্রায় 1 বছরে গণপরিবহনের বেহাল দশা নিরসনে চেয়ারম্যান আবু মমতাজের ভূমিকা জানতে চাই। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2 মিনিট কি দেওয়া যায়? বলছি আমি এইভাবে বলছি তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের মামলার পরিমাণ কিন্তু হিউজ, আমরা রেগুলার মামলা করি। আটকের বিষয় যে কথাটা বলা হয়, আটকের বিষয় কথা হচ্ছে যে আমার তো কোনো ডাম্পিং গ্রাউন্ড নাই, আমার এমন কোনো জায়গা নাই যে আমি একবারে একটা জায়গায় আমি 20টা বাস নিয়ে যেতে পারি। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কী হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। 42টা রুটে 5 থেকে 6টা কোম্পানির আওতায় যদি বাসগুলি চালানো যায় এবং সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁকফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? যাত্রীদের জীবনের দায় শেষ পর্যন্ত কে নেবে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। নৌপথে ঘরমুখ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিটি লঞ্চ। যাত্রী ভোগান্তি দূর করতে এবারই প্রথম সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে। এতে স্বাচ্ছন্দ্যে মানুষ নৌপথে ঢাকা ছাড়তে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। শাহিন আলমের রিপোর্ট। রংতুলির আঁচড়ে নতুনভাবে সাজছে যাত্রীবাহী লঞ্চ। ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চলছে শেষ সময়ের কর্মব্যস্ততা। ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম পছন্দের বাহন লঞ্চ। সড়ক পথের তুলনায় লঞ্চে যানজট ও ভোগান্তি কম থাকায় এ পথে চাপও থাকে বেশি। যাত্রী প্রত্যাশা মাথায় রেখে তাই লঞ্চগুলো ধুয়ে মুছে নতুন রূপ দিচ্ছেন শ্রমিকরা। আমরা যাত্রীর যথেষ্ট পরিমাণ সেবা করে চেষ্টা করতেছি। সুন্দর দেখলে মানুষ উঠতে চায়,
লঞ্চটার ভিতরে ভ্রমণ করতে চাই যে না এই লঞ্চটার ভিতরে উঠি। নাম লেখলে পরে এবং রং দিলে লঞ্চটা নতুন হলো এবং যাত্রীরা একটু তার প্রতি একটু আকর্ষণ হলো। নৌপথের এই যাত্রা অন্যান্য বারের চেয়ে আরও গতিময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী চাপ নিয়ন্ত্রণে সদরঘাটের পাশাপাশি এবার লঞ্চ ভিড়বে বছিলা ব্রিজ ঘাট এবং কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটেও। বছিলা থেকে 6টি আর শিমুলিয়া থেকে 2টি লঞ্চ চালানোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কর্মকর্তা। সদরঘাটে চাপ কমানোর জন্য 2টা ঘাট সৃষ্টি করা হয়েছে, যে ঈদ উপলক্ষে একটা হলো বছিলা আর একটা হলো কাঞ্চন ব্রিজ সংলগ্ন, এটা হলো শিমুলিয়া টুরিস্ট ঘাট। হ্যাঁ, এখান থেকে বিকল্প হিসাবে আমরা দিনের বেলা লঞ্চ চালাবো। লঞ্চ মালিকরা বলছেন এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তারা। ঈদের টিকিটও আমাদের বিক্রি শেষ পর্যায়ে, তো গত বছরের চাইতে এই বছর একটু ভালো মনে হইতেছে। কেবিনের চাপ আছে, তবে 17 তারিখ 18 তারিখের চাপটা একটু বেশি, অন্যান্য দিনের চাপ অনেক কম। তুলনামূলকভাবে আগের থেকে কিছুটা যাত্রী আবার লঞ্চমুখী হচ্ছে। চলতি মাসের 17 তারিখ থেকে নৌপথে শুরু হবে ঈদযাত্রা। সদরঘাট থেকে 33টি রুটে লঞ্চ চলাচল করলেও ঈদের মৌসুমে আরও 5টি নতুন রুট যোগ হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বিশেষ করে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চের এই ছাদগুলোতে যেন না হয় তার জন্য কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে গলার কাঁটা ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন 6 লেন সড়ক আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত 12 কিলোমিটারের জনভোগান্তি চরমে। তীব্র যানজটের মধ্যে দুর্ভোগ আর বাড়াচ্ছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। এই অবস্থায় যাত্রায় ভোগান্তির সংখ্যা পরিবহন যাত্রী ও চালকদের। অস্থায়ী সড়ক তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কখনো ধীরগতি আবার কখনো দীর্ঘক্ষণ আটকে থাকছে যানবাহন। যানজটের কবলে জনভোগান্তি চরমে। এটি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত নির্মাণাধীন 12 কিলোমিটার 6 লেন প্রকল্প। সড়কটির আশুগঞ্জ গোচত্বর ও বিশ্ব রোড মোড়ে নাজুক অবস্থার জন্য যানজট নিত্যদিনের ঘটনা। মহাসড়কটি দিয়ে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের পরিবহনগুলো রাজধানীর সঙ্গে চলাচল করে। আসছে ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা যাত্রী ও পরিবহন চালকদের। সামনে দিকে জানি না যে কতক্ষণ সময় লাগে এখানে, ঠিক আছে? তো এইভাবে হলে তো আমাদের ভোগান্তি আরো বেড়ে যাবে। আকুল আবেদন যেন এই যানজটটা অতি সহজে ওনারা যেন কি করেন, মানে দূর করেন। অনেকদিন ধরে কাজ হচ্ছে আমরা কিছু পাচ্ছি না, আসলে উপকৃত হচ্ছি না। অনেক ভোগান্তি হয় এই জ্যামের কারণে, আসা যাওয়াটা অনেক হয়ে যায়। টোল প্লাজার এই মাথার থেকে এখানে আসলাম 1 ঘন্টা 20 মিনিট। রুটঘাট যাতে ক্লিয়ার রাখে প্রশাসন, সরকারের কাছে আমরা আবেদন জানাই। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্ব রোড মোড়ে সড়কের উভয় অংশে 2টি লেনে অস্থায়ী সড়ক নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিলেটগামী লেনটাকে অস্থায়ীভাবে একটা আমাদের পেভমেন্ট লেয়ার করে দিয়ে আমরা 4 লেন করে আমরা গাড়ি ছেড়ে দিব। সরাইল বিশ্ব রোড মোড়েও এখানেও আমাদের ঢাকাগামী লেনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সিলেটগামী লেনটাকে আমরা আমাদের পেভমেন্টের লেয়ার করে সেই পেভমেন্টের উপর দিয়ে আমরা গাড়ি ছেড়ে দিব। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাতে ওইখানে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় সেই জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। 2020 সালে 3টি প্যাকেজে 51 কিলোমিটার মহাসড়কের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। করোনা মহামারী, বালু সংকট, ভূমি অধিগ্রহণ, গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন অপসারণের সময়ক্ষেপণ হয়। এর মধ্যে 4 লেন মহাসড়কের 1 মাস নির্মাণ করতে কেটে যায় 8 বছর। গত 2025 সালে 31 জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে আরও সময় বাড়িয়ে 2027 সালে জুনে মহাসড়কটির কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোচত্বর থেকে বিশ্ব রোড পর্যন্ত অবৈধভাবে অসংখ্য সিএনজি এবং অটোরিকশা স্ট্যান্ড গড়ে উঠেছে। ঈদযাত্রার পূর্বে এসব অবৈধ স্ট্যান্ডগুলোকে অপসারণ করা না হলে ঈদযাত্রায় ভোগান্তির মাত্রা আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাইবান্ধায় 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে অভিযুক্ত খাবার হোটেলের শ্রমিক মমিন মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায় ওই ছাত্রীকে সুকৌশলে ডেকে নিয়ে নিজের বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলতে তাকে ভয় ভীতি দেখানো হয়। পরে মেয়েটিকে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবার ও স্থানীয়রা জানান। পরে মমিন মিয়াকে আটক করে পুলিশ।
রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। তামাক খেতে মিলল মরদেহ। চুয়াডাঙ্গায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে বাড়ির পাশের চারাতলার মাঠে ঘাস কাটতে যান জবেদা খাতুন। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। সন্ধ্যায় তামাক খেতে ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। মরদেহ উদ্ধারের পর পুলিশ বলছে জড়িতদের গ্রেফতার করে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এটা কিভাবে ঘটছে, কেন ঘটছে এবং কারা কারা এর সঙ্গে জড়িত, এটা আমাদের পরবর্তীতে আমাদের তদন্ত মাধ্যমে চলে আসবে আর কি। আমরা এটা চেষ্টা করছি বের করার। শনিবার সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। পর্যটন নগরে বান্দরবানে অবাধে চলছে পাহাড় কাটা। নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন নির্বিচারে কেটে ফেলা হচ্ছে উঁচু নিচু পাহাড়। এতে বাড়ছে ভূমিধসের সংখ্যা, হুমকিতে পড়ছে পাহাড়ের জীববৈচিত্র্য। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। এসকেভেটর দিয়ে দিনে রাতে অবাধে পাহাড় পত্তন, প্রভাবশালীদের কবলে বসতি নির্মাণ, পুকুর জলাশয় ভরাট, বাঁধ নির্মাণ, ইটভাটা, রাস্তা নির্মাণের নামে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পাহাড়। বান্দরবান শহরের বনরূপা, কালাঘাটা, পালাঘাটা, কেচিংঘাটা সহ জেলার বিভিন্ন জায়গায় চলছে পাহাড় কাটার এমন মহোৎসব। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হলেও কিছুতেই বন্ধ হচ্ছে না পাহাড় খেকুদের দৌরাত্ম্য। এতে দিন দিন বাড়ছে ভূমি ও পাহাড় ধসের ঝুঁকি। প্রায় সময় ঘটে প্রাণহানির ঘটনাও। জীববৈচিত্র্য রক্ষায় নামে বেনামে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী। প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই কুচক্রী মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। 2 দিন অভিযান চলে, তারপর 12 মাসই এই অভিযানটা বন্ধ থাকে। তো এটা নাম মাত্র অভিযান চালিয়ে তো লাভ নেই। আমরা বান্দরবানকে সুন্দর করার জন্য এই পাহাড় কাটাই প্রথমে আমরা বন্ধ করতে হবে। পাহাড় কেটে দেখুন আপনারা বিভিন্ন জায়গায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ বানিয়ে ফেলছে। পাহাড় ধস দুই কারণে হয়। একটা যে প্রাকৃতিক, একটা হচ্ছে মানবসৃষ্ট যেটা, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে পাহাড়ের প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাহাড় কাটার সিন্ডিকেটও পরিবর্তন হয়। সময়ের প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো হয়, সিন্ডিকেটগুলো হয়, আমরা এগুলো চিহ্নিত করার ব্যবস্থা করতেছি। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং চলমান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে পাহাড় কাটার অপরাধে জেলায় গেল 1 বছরে 65টি মামলায় জরিমানা আদায় হয়েছে 2.5 কোটি টাকা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণে ব্যস্ত রাঙামাটির ব্যবসায়ীরা। নতুন রূপে সেজেছে হোটেল মোটেল রিসোর্ট। এরই মধ্যে 70% আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। এবারও ঈদে লম্বা ছুটি, সম্ভাবনার দ্বার খুলছে পর্যটন শিল্পে। প্রকৃতির অপার সৌন্দর্যের নগর রাঙামাটি যেন প্রস্তুতি নিচ্ছে পর্যটকদের বরণে। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সংস্কার শেষে সারি সারি বেঁধে রাখা হয়েছে হাউস বোট সহ অন্যান্য নৌযান। খদ্দেরের অপেক্ষায় বিপণী বিতানগুলো। ঝুলন্ত ব্রিজ এবং কি আশেপাশে দিকে এলাকা, সিঁড়ি, এদিকে অনেক কিছু আছে। প্রায় বেশ অনেকটাই জায়গা রং করলাম। সামনে যে আসন্ন ঈদ রয়েছে, আমাদের মোটামুটি
ভালো একটা ব্যবসা আমরা করতে পারবো বলে আমি মনে করছি। বোটগুলি আমরা মোটামুটি রঙের মেনটেন্যান্স কাজগুলি, রঙের কাজগুলি আমরা ইতিমধ্যে আমরা সেরে ফেলা হয়েছে। রিসোর্টগুলো সেজেছে ভিন্ন সাজে। সপ্তাহব্যাপী এ ছুটিতে ইতোমধ্যে হোটেল মোটেলগুলো 70% আগাম বুকিং হয়েছে। আমরা বিশেষ করে রাঙামাটি যারা রিসোর্টের ওনার আছে সবাই আমরা পর্যটকদের বরণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। পর্যটনের স্পটসমূহে টহল এবং তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশা করছি টুরিস্টরা নির্বিঘ্নে নিরাপদে এখানে ভ্রমণ করতে পারবে এবং ফিরে যেতে পারবে। প্রতি বছর ঈদ মৌসুমে পাহাড় ও রথ উপভোগ করতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সময় সংবাদ, রাঙামাটি। ঈদ ঘিরে চাঁদপুরের সেমাই তৈরির কারখানায় ব্যস্ততা। দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মানসম্মত হওয়ায় লাচ্ছা সেমাইয়ের চাহিদাও বেশি। সরবরাহ হচ্ছে জেলার বাইরেও। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ঈদ উৎসবে খাবারের তালিকায় অন্যতম হচ্ছে সেমাই। মিষ্টি জাতীয় এই খাবার শুধু নিজেদের মধ্যেই নয়, অতিথি আপ্যায়নেও বেশ জনপ্রিয়। তাই যে কোনো উৎসবের চাইতে পবিত্র ঈদ উল ফিতরে এই সেমাই চাহিদা বেড়ে যায়। আর চাঁদপুরে উৎপাদন হচ্ছে সেই সেমাই। তার মধ্যে লাচ্ছা সেমাই বেশ সুস্বাদু। ময়দা পানিতে গুলিয়ে মণ্ড তৈরি, তারপর আগুনের উত্তাপে কড়াইয়ে ডালডা দিয়ে ভেজে তৈরি করা হয় লাচ্ছা সেমাই, যা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন সেমাই তৈরির কারখানার শ্রমিকরা। এমন কাজে যোগ দিতে পেরে নিজেদের আয়ের পথ তৈরি হয়েছে বলে জানান শ্রমিকরা। ঈদ উল আজহা, ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই সেমাইটার খুবই চাহিদা থাকে। বিভিন্ন ফ্যাক্টরি রমজান মাসে খোলা থাকে না, বন্ধ হয়ে যায় কি আর কি। আমরা বেকার মনে করি এই কাজ করি আর কি। আমাদের আয় ইনকাম একটু ভালো হয় রমজান মাসে। এদিকে গুণে এবং মানে সেরা, তাই চাঁদপুরে লাচ্ছা সেমাইয়ের কদর রয়েছে। তাছাড়া বড় বড় কোম্পানির উৎপাদিত সেমাই চেয়ে কেজিতে দরদামও কম। অন্যদিকে উৎপাদিত সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে, জানালেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা। অন্যান্য কারখানা থেকে আমাদের কম স্বল্পমূল্যে দেওয়া হয়। আগে দেখা যায় অনেক বিক্রি হইতো আর কি। এখন ফ্যাক্টরি আগে ছিল চাঁদপুরে, এই পুরান বাজার ছিল 7টা, এখন আছে হলো 5টা। উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া এগুলো যদি সেমাই তৈরি করে তাহলে আমরা এটা কঠোরভাবে মনিটরিং করব এবং আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। চাঁদপুরের পুরান বাজারে 3টি সেমাই তৈরির কারখানায় প্রতিদিন 5 মেট্রিক টন লাচ্ছা সেমাই উৎপাদন হয়, যা শুরু হয়েছে গত পহেলা রমজান থেকে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বেড়েছে মোটা ধানের সরবরাহ। ঈদের আগে বাড়তি সরবরাহে মন প্রতি দাম কমছে 60 থেকে 70 টাকা। চাষিরা বলছেন ধান চাষাবাদে উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন সহকর্মী আমার রকি। সরাসরি যাব তার কাছে। রকি, আর এক সপ্তাহ পরে পবিত্র ঈদ উল ফিতর। এই কৃষি নির্ভর জনপদের যারা কৃষক, তারা মূলত ঈদের বাজার সদাই করার জন্য এই মুহূর্তে তারা হাটে ধান তুলছেন এবং সরবরাহ বেশ বেড়েছে। আমরা বিশেষ করে লক্ষ্য করছিলাম মোটা যে ধানগুলো রয়েছে, এই ধানের সরবরাহটা এখানে বাড়তি এবং সরবরাহ বাড়তি হওয়ার কারণে স্বাভাবিকভাবে দরের যে জায়গাটি সেটি কিন্তু বেশ পতন হয়েছে। আমরা দেখছিলাম প্রতি মনে 30 থেকে 50 টাকার উপরে এই মোটা ধানগুলো, এবং মোটা ধানগুলোর জাতের মধ্যে রয়েছে স্বর্ণা 5, বিধান 51। এই ধানগুলো বিগত 1-1.5 সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 1200 টাকার উপরে। সেই ধান কিন্তু এই মুহূর্তে 1150 বা 1130 টাকা কিনা হচ্ছে এবং এরকম একটি দর কমে যাওয়ার কারণে চাষিরা কিন্তু বেশ হতাশ প্রকাশ করছেন। কারণ তারা বলছেন যে ধান উৎপাদন করতে একদিকে খরচ বাড়ছে, অন্যদিকে কিন্তু হাটে তোলার পর দফায় দফায় ধানের দর পতন হচ্ছে এবং এই দর পতনের কারণে তারা বেশ আর্থিক ক্ষতির কথাই বলছেন। এবং যদিও সরকারের যে বেঁধে দেওয়া দর রয়েছে 1300 টাকার উপরে, হাটগুলোতে কিন্তু মোটা ধান তার চেয়ে অনেক কম দরে এই মুহূর্তে এখানকার স্থানীয় মিলাররা কিনছেন এবং এই কেনার জন্য আসলে হাটে সকালে বাজারটা জমে ওঠে এবং স্থানীয় যারা ব্যবসায়ী তারাই মূলত বাজারটাকে তাদের মতো করে দর বেঁধে দিয়ে নিয়ন্ত্রণ করার কারণে কাঙ্ক্ষিত দর চাষিরা বঞ্চিত হন, এমন অভিযোগই তারা বলছেন। তবে এবার যেসব চিকন জাতের ধান রয়েছে সুগন্ধি, এই ধানের দাম আবার বেশ চড়া আমরা লক্ষ্য করেছিলাম। বিশেষ করে বিধান 34 জাতের সুগন্ধি জাতের আজকে ধানের হাটে আমরা দেখছিলাম প্রতি মন 3100 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে বিধান 90 জাতের, এটাও সুগন্ধি জাতের, এটি আবার 2900 টাকা। এবং এই সুগন্ধি জাতের সরু চিকন জাতের ধানের কিন্তু এবার বাড়তি দরের কারণে যারা এই জাতীয় ধান চাষাবাদ করেছিলেন তারা কিছুটা উজ্জীবিত। তো মোটা
মোটা জাতের ধানের এই এলাকার চাষাবাদটাই বেশি হয়ে থাকে এবং কৃষি নির্ভর এই জনপদে সার্বিক জীবন প্রবাহটা কিন্তু ধান চাল কেন্দ্রিকই হয়ে থাকে এবং ধান কেনা বেচার মাধ্যমে কৃষকের তাদের যে সংসারের দেনা পাওনা আয় ব্যয় সার্বিক একটা হিসাব থাকে। তবে ঈদের আগে এরকম হঠাৎ দর কমে যাওয়ার কারণে মোটা জাতের ধানের দাম কম হওয়ার কারণে তারা তাদের যে প্রত্যাশা থাকে আয় ব্যয়ের হিসাব নিয়ে কিন্তু একটা গরমিল তারা লক্ষ্য করছেন। কারণ বলছেন কৃষি উপকরণের দাম কিন্তু বেশ বেড়েছে, উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু কাঙ্ক্ষিত সেই জায়গায় ঘাটতি পড়ছে। অন্যদিকে হাটে দফায় দফায় দর কমে যাওয়ার কারণে তারা আর্থিক যে ক্ষতির মুখে পড়ছেন এরকম কথা তাদের দিক থেকে আসছে এবং হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম স্থানীয় যারা ব্যাপারী তারাই মূলত দর তাদের মতো করে বেঁধে দিয়ে এবং স্থানীয় ব্যাপারীদের যে ব্যাখ্যা এলসিতে চাল আসছে এবং এই চাল আসার কারণে তারা তাদের দরের জায়গাটা কিছুটা নামিয়ে দিয়েছেন। পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যে দর বেঁধে দেয় সেই দর আনুপাতিক হিসেব করে তারা ধানের দাম বেঁধে দিয়ে ধান কেনার কারণেই তারা এরকম একটি দরের পতনের হিসাব তারা এই হাটগুলোতে দেখানোর চেষ্টা করছেন চাষিদের। তবে হাটে সরকারের যে নজরদারি শাখাগুলো রয়েছে এই শাখাদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না বা দেখার কোনো সুযোগ নেই। ফলে বাজার ব্যবস্থাটা কিন্তু পরিপূর্ণভাবে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ, ব্যবসায়ীরাই তাদের মতো করে এই বাজারগুলোকে সকালে শত শত মন ধান বিশেষ করে এই হাটগুলোতে মহাদেবপুর এই মুহূর্তে হাটে রয়েছে বিপুল ধান কেনা বেচা হয়ে থাকে। সপ্তাহে 2 দিন হাট থাকে। এই হাটে যে পরিমাণ ধান কেনা বেচা হয়ে থাকে সেই তুলনায় নজরদারির একটা ঘাটতিকে পুঁজি করেই ব্যবসায়ীরা অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কথা বলছেন এখানকার চাষিরা। সব মিলে ধানের এরকম দর পতনের কারণে অনেকটা হতাশ প্রকাশ করছেন স্থানীয় চাষিদের দিক থেকে। এই ছিল সার্বিক মহাদেবপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দরপতনে চলতি বছরেও বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষিরা। জমিতে 8 টাকা থেকে 10.5 টাকা কেজি দরে বিক্রি হলেও কৃষকের দাবি খরচ পড়েছে 17 থেকে 18 টাকা। তাই বাম্পার ফলনের পরও হতাশ জেলার 72,000 আলু চাষি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাটিতে লাঙল চালাতেই বেরিয়ে আসছে আলু। জনপ্রিয় এই খাদ্যশস্যটির বাম্পার ফলনের পরও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে আলুর দর কেজি প্রতি মাত্র 14 থেকে 16 টাকা, আর জমি পর্যায়ে এই দর 8 টাকা থেকে 10.5 টাকা। কৃষকের দাবি কেজি প্রতি খরচ পড়েছে 17 থেকে 18 টাকা। জেলার 1/4 জমির আলু তোলা হয়েছে মাত্র, বাকি আলু এখনো জমিতেই। দর পতনের কারণে আলু তুলছেন না কৃষক। দর আরও পতনের শঙ্কা ঘিরে ধরেছে তাদের। সরকার যদি কৃষকের প্রতি একটু নজর দেয় তাহলে আলু যদি বাইরে সিল দেয় তাহলে কৃষক যদি একটু মনে করেন বাঁচে। তো বছর যাই খেতে 10 টাকা 9 টাকা 8 টাকা বিক্রি করতে পারছে, এবার বিক্রি করতে পারতেছে না। আলু চলে না 300 টাকা মন, কোনো কোলেস্ট্রল বাজারজাত করবো কেমনে, আর ক্ষেত তন উড়ায় নিয়ে কি করবো? আমাদের সমস্ত টাকাই লস। এই কৃষি কর্মকর্তা জানান 90,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে দেশে আলু উৎপাদন হচ্ছে প্রায় 1,35,00,000 মেট্রিক টন। তাই রপ্তানি ও আলুর বহুমুখী ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। আমার অ্যাপের মাধ্যমে যে আমরা সার প্রয়োগ করতেছি, আমরা পূর্ব সময়তে আমরা যেই পরিমাণ সার দিছি তার চেয়ে আমাদের অনেক সার কম লাগতেছে। আমাদের অর্থ সাশ্রয় এবং বাংলাদেশের অর্থ সাশ্রয়, আমাদের অর্থ সাশ্রয়। মাটির স্বাস্থ্য সুরক্ষা করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ফসলের ফলনের কোনো আবার ব্যত্যয় না ঘটিয়ে। ইট ডাজ নট মিন যে আমরা সার বিজ্ঞানসম্মত দিচ্ছি বলে ফলন কমবে না। মুন্সিগঞ্জে এবার 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদনের আশা কৃষি বিভাগের। আলু আবাদে অতিরিক্ত মাত্রার সার ব্যবহার কমিয়ে আনবার জন্যে খামারি অ্যাপসের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব আরোপ করছেন কৃষি বিভাগ। মুন্সিগঞ্জের আউটসাই থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কুমিল্লার গোমতী নদীর চরে আলু ও কুমড়া একসঙ্গে চাষে আবারও বাম্পার ফলন হলেও সব চাষের মুখে হাসি নেই। কিছু জমিতে আলু ফেটে যাওয়ায় ক্ষতির মুখে তারা। সারের ব্যবহারের ভুল হওয়ার কারণেই এমন সমস্যা হতে পারে বলছেন কৃষি কর্মকর্তারা। বাহার রায়হানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল, বালুমাটির বুকে সবুজের সমাহার।
কুমিল্লা গোমতী নদী তীরে আলু ও কুমড়া একসঙ্গে চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন অনেক কৃষক। তবে কিছু জমিতে অতিরিক্ত ও অনুপযুক্ত সার ব্যবহারে অনেক আলু ফেটে নষ্ট হয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন বেশ কয়েকজন চাষি। ভালো হয়েছে, আলু ভালো হয়েছে, কুমড়া গাছ আছে ভালো, কুমড়া তো নামছে না, নামবো আর কি। তো এই বছর মনে করেন আলু বেশিরভাগ ফাইটে গেছে, অনেকের আলু ক্ষেতের জমিনে সবে ফাড়া, দুইকানির জমির মতন মনে করেন যে অর্ধেকের চেয়ে বেশি ফাড়া। আমরা যে এই ক্ষতিপূরণ কে দিব? সঠিক মাত্রায় সার ব্যবহার না করায় এমন সমস্যা হতে পারে। তবে ভবিষ্যতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হতে কৃষকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান কৃষি বিভাগ। উনি সিনজেন্টা কোম্পানির ভুরন ব্যবহার করছে, উনার গুলাতে আলু ফাটে নাই, অন্য একটা কোম্পানির ভুরন দিছে, ওনার নাকি আলুটা ফাইটে গেছে। তাহলে তো এতে বোঝা যায় যে ভ্রূণ সারটাই হয়তো ফল করছি। আমরা কৃষকদের পরামর্শ ছিল যে আপনারা অবশ্যই বীজটা শোধন করে নেবেন। বীজ শোধন একটা যদি করা যায় তাহলে অনেক মাত্রায় রোগ পোকামাকড়ের রোগের বিশেষ করে উপকার হয়, রোগটা কম আসে। 22 থেকে 27 মন যেটা বলে আমরা হিসাবে, সেটা তারা আগাম পেয়েছে এবং দাম যদিও খুব চড়া ছিল না, কিন্তু তাদের মানে উৎপাদন খরচ থেকে তাদের লাভ হয়েছে। গোমতী নদীর চরে চলতি মৌসুমে 751 হেক্টর জমিতে আলু রোপণ হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে শিশুসহ অন্তত 6 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির একটি জ্বালানি তেলের ডিপোয় এই হামলা চালানো হয়। অন্যদিকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের বেশ কয়েকটি এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার দেশটির কান্দাহার বিমানবন্দরের কাছে বেসরকারি উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠান ও জ্বালানি তেলের ডিপোয় হামলা চালানো হয়। এছাড়া রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশেও হামলা হয়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি তেলের ডিপো থেকে বেসরকারি উড়োজাহাজে তেল সরবরাহ করা হয় বলে জানান তিনি। এখান থেকে জাতিসংঘের উড়োজাহাজও তেল নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই পাকিস্তানের এই হামলা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াবে বলেও উল্লেখ করেন জাবিউল্লাহ মুজাহিদ। হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ জানায়, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে 4টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কান্দাহারে তেলের ডিপোয় হামলার কথাও স্বীকার করেছে তারা। গেল মাসেও সংঘাতে জড়িয়েছে দেশ দুইটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। উত্তর গাজায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। একই দিন গাজায় ইসরায়েলি হামলায় 1 শিশু নিহত ও আরও 2 জন আহত হয়েছেন। জাতিসংঘ বলছে, গেল 2 দিনে সীমিত আকারে জ্বালানি ছাড়া অধিকাংশ ত্রাণবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশের অনুমতি পায়নি। উত্তর গাজার আবাসিক এলাকায় 4 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বিবৃতিতে তারা জানায়, সেনা টহল দেওয়ার সময় ওই 4 ব্যক্তি নির্ধারিত হলুদ লাইন অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে এলে গুলি চালানো হয়। একই দিন উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে 1 ফিলিস্তিনি শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি গাজা সিটি ও উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে যুদ্ধবিরতির পরও এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সংকট বেড়েছে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, গেল 2 দিনে ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালুম সীমান্তে পাঠানো ত্রাণবাহী কোনো ট্রাকই প্রবেশের অনুমতি পায়নি। এতে উপত্যকায় খাদ্য, ঔষধ ও জরুরি সরঞ্জাম সহ গুরুত্বপূর্ণ সহায়তা প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে গাজায় আগে থেকেই সংকটে থাকা মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার খেলার খবর। বাংলাদেশ ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে টেবিলের 2 শীর্ষ দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। লিগ শিরোপার রেসে এগিয়ে যেতে এই ম্যাচে জয় চায় 2 দলই। বসুন্ধরা কিংস আরেনায় ম্যাচ শুরু আজ বিকেল 3:45। ঘরোয়া লিগের প্রথম পর্বের শেষ দিকে অনেকটাই নড়বড়ে ছিল বসুন্ধরা কিংস। টানা পয়েন্ট হারানো ক্লাবটাই লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের মাঠে পিডব্লিউডিকে 2-0 গোলে হারিয়েছে রাকিব জিকোরা। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
চলতি লিগে 10 ম্যাচ খেলে কিংসের পয়েন্ট 21, সমান ম্যাচের সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবারের লিগে চমক দেখানো ফর্টিস এফসি। শিরোপার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই বসুন্ধরা কিংসের সামনে। দারুণ ছন্দে আছেন ক্লাবটির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়ালটন। এবারের মৌসুমে 9 গোল এসেছে তার পা থেকে। এছাড়া ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনও রয়েছেন ছন্দে। মধ্যবর্তী দল বদলে স্কোয়াডের শক্তি বাড়াতে পারেনি কিংস। পুরনোদের নিয়ে লড়াই চালিয়ে যেতে চায় ঘরোয়া লিগের 5 বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে চমক দেখানো ফর্টিস এফসিও জয় তুলে নিতে চায় বসুন্ধরা কিংসের বিপক্ষে। দারুণ ছন্দে রয়েছে ক্লাবটি। ঘরোয়া লিগে টানা 8 ম্যাচ অপরাজিত রয়েছে তারা। দুর্দান্ত ফর্মে আছেন ক্লাবটির সেন্টার ফরওয়ার্ড পা বাবু। এছাড়া গোলবারে ফর্টিসের অতন্দ্র প্রহরী লঙ্কান অধিনায়ক সুজন পেরেরা। তবে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়টা সহজ হবে না ফর্টিসের জন্য। পরিসংখ্যানও পক্ষে নেই তাদের। মৌসুমের প্রথম দেখায় বসুন্ধরার বিপক্ষে 2-1 গোলে হেরেছিল ফর্টিস। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ক্লাবটি। এদিকে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। এই মৌসুমে খুব একটা ছন্দে নেই আকাশী নীলরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে মোহাম্মদগঞ্জকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডির জায়ান্টরা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে মারফুল হকের শিষ্যদের। ব্রাদার্সের বিপক্ষেও তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আবাহনী। তবে ছেড়ে কথা বলবে না ব্রাদার্স। যদিও ঘরোয়া লিগের টানা 7 ম্যাচ জয়হীন গোপীবাগের ক্লাবটি। আবাহনীর বিপক্ষে জয় ফিরতে চায় জামাল ভুঁইয়ারা। মধ্যবর্তী দল বদলে শক্তি বেড়েছে ব্রাদার্সের। 4 পাকিস্তানি ফুটবলারের সঙ্গে ক্লাবটিতে যোগ দিয়েছেন ক্যাসপার হক। আবাহনীকে হারিয়ে মোহামেডানকে টপকে লিগ টেবিলের 6-এ উঠতে চায় ব্রাদার্স ইউনিয়ন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের প্রভাব পড়ছে ফুটবল বিশ্বকাপে। 2026 ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা নিয়ে সতর্ক বার্তা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তাদের দাবি, বিশ্বকাপ থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই। সেই সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা, আর এই বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে টুর্নামেন্ট ঘিরে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ইরান দল বিশ্বকাপে খেলতে আসতে পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে দেরি করেনি ইরান জাতীয় ফুটবল দল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বকাপ আন্তর্জাতিক আসর, আর এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো ব্যক্তি বা দেশ নয়। কঠিন লড়াই আর ধারাবাহিক জয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান, তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। ইরানের বিবৃতিতে আরও বলা হয়, যদি কোনো স্বাগতিক দেশ অংশগ্রহণকারী দলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ নিরাপত্তা উদ্বেগ থাকলে সমস্যাটা ইরানের নয়, স্বাগতিক দেশের। তবে বিতর্কের মাঝেই আরেক বার্তায় ট্রাম্প আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড় ও দর্শকদের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। রাজনৈতিক টানাপোড়েন বাড়লেও এখন পর্যন্ত ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি ফিফা। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে 48 দলের বিশ্বকাপ। জি গ্রুপে ইরানের 3টি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 15 জন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর কথা ইরানের। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়াম, আর গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর। ম্যাচটি হবে সিয়াটলে। বিশ্বকাপে সুযোগ পেয়েও কোনো দলের না খেলার নজির নেই আধুনিক ফুটবলে। ইরান শেষ পর্যন্ত যদি সরে দাঁড়ায় বা ট্রাম্পের ওই মন্তব্য ধরে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে না খেলে, তবে কি হবে তা বলা কঠিন। এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে ফিফা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সকালের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি। তেহরানে ব্যাপক বোমা বর্ষণ, লেবাননেও আঘাত। অস্বস্তি রক্ষার যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা, সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা। বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি, তৃতীয় দেশের সহায়তা নেওয়ার পরামর্শ।
এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে সিঙ্গাপুর। এভার কেয়ারে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।